পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। দলের দুর্নীতি হয়েছে, যদি দল জানতো পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, তাহলে দলের যিনি সর্বময় নেত্রী, সর্বময় কর্ত্রী, সুপ্রিমো, তিনি জানতেন না? উনি চাইছেন এখন লাশ লাশ নিয়ে যাতে রাজনীতি করতে পারেন। উনি বরাবর করে এসছেন, উনি কাকড়কে বাঁচাতে চালকে বলি দিয়ে দিয়েছেন, যোগ্যদের বলি করেছেন অযোগ্যদের বাঁচাতে। তার এই ৫,০০০ জনকে বাঁচানোর জন্য আপনি আপনার করের টাকা দিয়ে আপনি সুপার নিউমারি পজিশন তৈরি করেছিলেন। সেই ক্যাবিনেট নোট কিন্তু আমাদের কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব তো ইতিমধ্যে বাড়ি হয়ে গেছে, জমি হয়ে গেছে, মোটা মোটা সোনার চেন হয়ে গেছে, ব্যাংকে চলে গেছে, বা কেউ ব্যাংকক চলে গেছে। তো এই টাকাগুলো তো ফেরত দিতে হবে। টাকাগুলো ফেরত দেবেন কি করে? চাকরি থেকে বঞ্চিত হয়েছে তারা কেস করবে না? তারা মেনে নেবে, হ্যাঁ আমাদেরকে বঞ্চিত করেছেন, বেশ করেছেন, আপনারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, বেশ করেছেন, এটা মেনে নেবে? সুপ্রিম কোর্টের জাজ খারাপ, সবাই খারাপ, একমাত্র আপনি সততার প্রতিমূর্তি। আপনি একদম মঞ্চ আলো করে বসে আছেন সততার প্রতিমূর্তি সেজে। ৭ তারিখ মুখ্যমন্ত্রী বৈঠক করবেন, কার্যত 7 তারিখ তিনি চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন, নেতাজি ইন্ডোরে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করবেন। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে 8 তারিখে যখন আরেকটা বিচারাধীন বিষয় রয়েছে, তখন 7 তারিখে চাকরিহারাদের নিয়ে মিটিং এর কি দরকার? এই মুহূর্তে বিরোধীরা প্রশ্ন তুলছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কথা বলবো দিদির সাথে। দিদি, মুখ্যমন্ত্রী 7 তারিখ মিটিং করবে, তাতে আপনাদের আপত্তি কি? পুরোটা নাটক বলে এদিকে উনি বলছেন অটোনমাস বডি, তাহলে আপনি কি করে মিটিং করবেন? আপনি চাকরিহারাদেরকে কিভাবে চাকরি দিতে পারবেন? আপনার জন্য চাকরি গেছে। জেনে রাখুন পশ্চিমবঙ্গের মানুষ, বঙ্গ টিভি মারফত আমি আরো একবার বলছি, বারে বারে বলছি, আপনি দায়ী, শুধুমাত্র মমতা ব্যানার্জি দায়ী এই চাকরিহারাদের জন্য। বারে বারে সুপ্রিম কোর্ট যখন চেয়েছে, হাইকোর্ট যখন চেয়েছে এসএসসির কাছে যে আপনি চাল আর কাকড় আলাদা করুন, উনি আলাদা করেননি। উনি কাকড়কে বাঁচাতে চালকে বলি দিয়ে দিয়েছেন, যোগ্যদের বলি করেছেন অযোগ্যদের বাঁচাতে। তার কারণ অযোগ্যরা যদি তাদের বলি করতেন তাহলে তো টাকা ফেরত চাইতো। এক একজন, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, এইরকম রেট হয়েছে। ওই টাকাগুলো ফেরত চাইলে কি করে হবে? সব তো ইতিমধ্যে বাড়ি হয়ে গেছে, জমি হয়ে গেছে, মোটা মোটা সোনার চেন হয়ে গেছে, ব্যাংকে চলে গেছে, বা কেউ ব্যাংকক চলে গেছে। তো এই টাকাগুলো তো ফেরত দিতে হবে। টাকাগুলো ফেরত দেবেন কি করে? এখন উনি ফোন দিয়ে আসছেন ওই 7 তারিখে উনি একটা ওই নাটক মঞ্চস্থ করবেন, আমি তোমাদেরই লোক, আমার নাম এই বলে খ্যাত হোক। আমি বলছি চাকরিহারাদের, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, দিদি কেন চাল আর কাপড় আলাদা করলেন না? কেন যখন সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের যখন প্রায় 8,000 চাকরি বাতিল করেছিল, বলেছিল এই চাকরিগুলো র্যাঙ্ক জাম্পিং করে ব্ল্যাঙ্ক ওএমআর উত্তরপত্র সারা কাটা জমা দিয়ে চাকরি পেয়েছিল, এদেরকে বাতিল করলেন না? মুখ্যমন্ত্রী বলছেন, অন্য কথা বলছে, একবার ভাবতে পারলেন না? কেন কেসটা করতে গেলেন? সরকারকে একটু সময় দিতে পারলেন না? 2 বছর সময় পেয়েছেন। আমার খারাপ লাগছে বলতে, রোজিনা, একজন মুখ্যমন্ত্রী এত মিথ্যা কথা কি করে বলতে পারেন? একজন মুখ্যমন্ত্রী এখন সমবেদনা কারার জন্য বলছে সময় দিতে পারেন। কত সময় লাগবে? 16 সালে দুর্নীতি হয়েছে, প্রায় 10 বছর হতে চললো, আপনার 10 বছরও পূর্ণ হলো না, আর কেস শুরু হয়েছে ইতিমধ্যে 2 বছরের ওপর। আপনি ও মা, চুরি করবেন আপনারা, কেস করবে না সরকার? যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে তারা কেস করবে না? তারা মেনে নেবে, হ্যাঁ আমাদেরকে বঞ্চিত করেছেন, বেশ করেছেন, আপনারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, বেশ করেছেন, এটা মেনে নেবে? এক। দ্বিতীয় কথা হচ্ছে, খুব ইন্টারেস্টিং, এটা জানা দরকার, 2000 যখন এই কেসটা চলছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 8,000 জনের চাকরি বাতিল করেছিল। সেই 8,000 জনকে বাঁচাতে মমতা ব্যানার্জি স্ট্রেট চলে গেলেন সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে চলে এলো হাইকোর্ট, এবং হাইকোর্টে জাস্টিসের দেবমাল্য বাগচি, তার বেঞ্চ, এই দেবাংশু বসাকের তার বেঞ্চ, উনি রায় দিলেন যে সমস্ত চাকরি এখানে নট করে দিতে হবে, কারণ তারা মেরিট বুঝেছিল যে পুরোটাই ফ্রড। এবং পরবর্তীকালে যখন মহামান্য সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও আমরা দেখলাম চিফ জাস্টিস পর্যন্ত বলছেন যে এত মাপের দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমি বলছি না, আপনি বলছেন না, মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন। এখন বলছেন সুপ্রিম কোর্টের জাজ খারাপ, সবাই খারাপ, একমাত্র আপনি সততার প্রতিমূর্তি। আপনি একদম মঞ্চ আলো করে বসে আছেন সততার প্রতিমূর্তি সেজে। সব থেকে যদি মিথ্যেবাদী, সব থেকে দুর্নীতিগ্রস্ত কোন দল এবং দলের সুপ্রিম হয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কিছু করে ফেলে, মুখ্যমন্ত্রী বলছেন উনি তো এটাই চাইছেন। উনি চাইছেন এখন লাশ নিয়ে যাতে রাজনীতি করতে পারেন। উনি বরাবর করে এসছেন। আপনি মনে করে দেখুন, সেই সিঙ্গুরের তাপসী মালিক থেকে শুরু করে রিজওয়ানুর রহমান থেকে শুরু করে, উনি লাশ চাইছেন, লাশ নিয়ে যাতে রাজনীতি করতে পারেন। তারও হবে যদি কারো, আমি চাইবো না, আমি অনুরোধ করব যে চাকরি হারা যে ভাই বোনেরা, আপনারা
যারা অন্তত যোগ্য, আমি অযোগ্যদের কথা বলছি না, আমি যোগ্যদের কথা বলছি, আপনারা আশা ছাড়বেন না। আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টি রয়েছে। আমরা চেষ্টা করছি কিভাবে কিভাবে কোনোভাবে, যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে, কোনো ফাঁক থাকে, আপনাদের কিভাবে ন্যায় পাওয়ানো যায়। কারণ আপনারা অন্যায় করেননি, শুধুমাত্র একটা দুর্নীতিগ্রস্ত দল, সেই দুর্নীতিগ্রস্ত দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে কিভাবে আপনাদের বলি করে দিল আপনারা দেখুন। জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জিকে, কার স্বার্থে ওএমআর সিট যারা শূন্য পেয়েছিল, ওএমআর সিটে কার স্বার্থে সেগুলোকে তাদের চাকরি দেওয়া হলো। 26,000-এর সাথে আমি রয়েছি, তাতে যদি আমাকে জেলে যেতে হয় যাও। জেলে জেনেই গেছেন, উনি তো আগাম ভবিষ্যৎবাণী করছেন। উনি 26,000-এর মধ্যে মাথায় রাখতে হবে রোজিনা, যে এর মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন। কার স্বার্থে? আমাকে তিনটের প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, উনি তো সৎ এবং অসৎ। প্রশ্নটা হচ্ছে, মা শারদা যেরকম সতের পাশেও ছিলেন, অসতেরও মা ছিলেন, উনি হচ্ছেন শুধু অসতের মা, উনি হচ্ছেন শুধু অসতের দিদি, উনি শুধু অসতের সঙ্গে রয়েছেন। যে কারণে অসৎদের সঙ্গে রয়েছেন বলে সৎ যারা রয়েছেন, যারা অযোগ্য চাকরি প্রার্থী, তারা আজকে হাহাকার করছে। আমি তিনটে প্রশ্ন করছি, তিনটে প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা সাদা খাতা জমা দিয়েছিল তাদের কি করে চাকরি দিল এসএসসি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে সংস্থা থার্ড পার্টি যারা ওএমআর শিট সংরক্ষণ এবং তাদের ছাপানোর দায়িত্ব ছিল, সে টেন্ডার একটা কোম্পানি পেয়েছে বন্ধ দরজার মাধ্যমে, কেন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যে এত করে বলছেন যে আমার কোনো দায় নেই, আমার কোনো দুর্নীতি নেই, 2016-তে আপনি বলেছিলেন না যে 294 কেন্দ্রে আমি প্রার্থী? তাহলে 2016-এ হওয়া দুর্নীতির দায়ও আপনার। যদি 294টি কেন্দ্রের প্রার্থী আপনি হতে পারেন এবং অটোনমাস একটা সংস্থার দুর্নীতির কারণে আপনার শিক্ষামন্ত্রী যদি জেলে যেতে পারেন, যিনি এখনো পর্যন্ত বিধায়ক রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সেই দুর্নীতির দায়ও আপনার। আর শেষ কথা বলে, অটোনমাস বলে আমি দেখছি মমতা ব্যানার্জি পাঁচালি পড়ছেন এবং তৃণমূলের সব দুষ্টু মিষ্টি ছোট খোকা ভাইরা সব করছে। তাদের বলতে চাই, এত অটোনমাস বডি যখন, মানিক ভট্টাচার্যের নামটা মনে পড়ে? কোন মানিক ভট্টাচার্য? প্রাইমারিজ যিনি মাথা ছিলেন 2011 থেকে 2022, মানিক ভট্টাচার্য কি করে তৃণমূলের বিধায়ক হয়ে একটা স্বশাসিত সংস্থা প্রাথমিক শিক্ষা সংসদ, তার কি করে চেয়ারম্যান রইলেন? আসলে এগুলো পুরো দেখানো নাটক। এই বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় বসিয়ে চাকরি থেকে টাকা কামানোর ধান্দা, দুর্নীতি করেছেন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। আমি অনুরোধ করছি, 7 তারিখে যারা চাকরি প্রার্থীরা যাবেন তাদের জিজ্ঞেস করুন সুপার নিউমারারি কাদের জন্য করেছিলেন। এই যে 5,241 জন যাদেরকে খুঁজে বার করেছিল এসএসসি, আমরা বলছি না দুর্নীতি হয়েছে হয়নি বলছেন, তাহলে এসএসসি একদম সরকার এসএসসি কি করে বলছেন যে 5,000 জনের দুর্নীতি হয়েছে? এই 5,000 জনের যদি দুর্নীতি হয়ে থাকে, এই 5,000 জনকে বাঁচানোর জন্য আপনি আপনার করের টাকা দিয়ে আপনি সুপার নিউমারারি পজিশন তৈরি করেছিলেন। সেই ক্যাবিনেট নোট কিন্তু আমাদের কাছে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাবিনেট নোট নিয়ে 8 তারিখে শুনানির জন্য আমরা অপেক্ষা করব। কারণ এই যে এটা বেরিয়েছে, বিচারের রায় বেরিয়েছে, ছত্রে ছত্রে বলা আছে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। বলেছে এখানে চাল কাকড় আলাদা করা যাবে না, একেবারে চাল কাকড় নয়, এখানে হয়ে গেছে ডাল আর চাল, এখানে হয়ে গেছে ওই খড়ের মধ্যে ছুঁচ, খড়ের মধ্যে ছুঁচ ফেলার মতন অবস্থা হয়েছে। ছুঁচ খুঁজে যাবে না, চারিদিকে খড় আর খড়। এই রাজ্যের যেরকম অবস্থা, শুষ্ক কাষ্টং খড়ের মতন অবস্থা, সেরকম এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে উনি শেষ করে দিয়েছেন, ক্রমাগতভাবে শেষ করেছেন। আপনারা পশ্চিমবঙ্গকে টার্গেট করছেন, আপনারা পশ্চিমবঙ্গের যুব ছাত্রকে টার্গেট করছেন, আপনারা ধ্বংস করছেন পশ্চিমবঙ্গকে, আপনারা ধ্বংস করে দিতে চাইছেন শিক্ষা ব্যবস্থাটাকে, বিজেপি শেষ করে দিতে চাইছে। 56 কোটি টাকা কার বাড়িতে পাওয়া গেছিল রোজিনা? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে, অর্পিতার বাড়িতে। বিজেপির বাড়িতে পাওয়া যায়নি। টাকাগুলো কে গেছে? মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, সুবীরেশ থেকে শুরু করে, কালীঘাটের কাকু থেকে শুরু করে, কল্যাণময় থেকে শুরু করে, এরা কাদের দলের? এরা কারা? কিভাবে অনুপ্রাণিত? সুবীরেশ নাকি ওই বললেন এসএসসি চেয়ারপারসন, কেউ চেয়ারপারসন নন, সব অনুপ্রাণিত এবং প্রত্যেককে দুর্নীতির কারণে তাদেরকে ভরা হয়েছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা, আমি খুব দুটো ভিডিওর কথা বলবো রোজিনা। একটা ভিডিও নিশ্চয় আপনিও পেয়ে গেছেন, কুণাল ঘোষ গত বছর সুমন দেখে বলেছেন দুর্নীতির কথা দল জানতো। আমি অনুরোধ করবো সেটা চালাতে। আর একজন মন্ত্রী এখনো পর্যন্ত ক্যাবিনেটে নাকি বহাল তবিয়তে আছেন। দল জানতো, দলের সুপ্রিমো জানেন না? দলে দুর্নীতি হয়েছে, যদি দল জানতো পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, তাহলে দলের যিনি সর্বময় নেত্রী, সর্বময় কর্ত্রী, সুপ্রিমো,
তিনি জানতেন না। তার অনুপ্রেরণায় একটা বাথরুম পর্যন্ত, অনুপ্রেরণা ছাড়া একটা বাথরুমের ইনগরেশন হয় না, একটা শৌচাগারের পর্যন্ত উদ্বোধন হয় না যার অনুপ্রেরণা ছাড়া। আমি বিশ্বাস করব, আপনি বিশ্বাস করবে, রাজ্যের মানুষ বিশ্বাস করবে যে উনি জানতেন না? সব জানতেন। তাই আমরা বলি, তাই অবশ্যই তাই, অবশ্যই তাই। কে সেই মন্ত্রী আপনি বলুন, বলুন সুপ্রিমো জানতেন কিনা। সারদার সময় কুণাল ঘোষ কি বলেছিলেন? যে আমাকে আর মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি কে। যদি কুণাল ঘোষের ওই কথাটাও সত্যি হয়ে থাকে, তাহলে এই কথাটা সত্যি হয়ে থাকে, তাহলে কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা উচিত। আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে, জিজ্ঞাসা করুন, কুণাল ঘোষকে ডেকে জেরা করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, খুব ইন্টারেস্টিং আরো একটা ভিডিও, ব্রাত্য বসু কি বলেছিলেন যে চাকরি তো দলের ছেলেরা পাবে, কিভাবে পাবে বলবো না, ব্রাত্য বসুকে জেরা করা হওয়া উচিত। কারণ ওই ব্রাত্য বসু না ব্যর্থ বসু, এইটা নিয়ে আমাদের মনে এখন সংশয় আছে। উনিও তো শিক্ষামন্ত্রী, তাহলে উনি দায় কি করে এড়াতে পারেন? ওনাকেও দায়, উনিও অবশ্যই ওনাকে উত্তর দিতে হবে। ওই যে চাকরির কথা বলেছিলেন, কিভাবে চাকরিটা হবে? সরকারি চাকরি, হাতের মোয়া। উনি বলছেন আমার কোটা, কোটা মানে এটা কি জিনিস? কোটা সিস্টেমটা উঠে গেছে, কোনো কোটা মোটা নেই, এখন সব টাকা খেতে খেতে মোটা হয়ে গেছে, আর কোটা নেই কিছু। সাথে দেবাংশু পোস্ট করেছে গোটা গ্রামকে আপনারা জ্বালিয়ে দিলেন, মানে একটা দুষ্টু লোক ঢুকেছে বলে একটা গ্রামে পুরো গ্রামটা জ্বালানোটা কি ঠিক হলো? এখন তৃণমূল, ওই আমি ওই সব ওই পাপোশ হয়ে পড়ে থাকা নেতার বা ছোঁড়ার কথা উত্তর দেবো না। আমি তাহলে একটা কথা বলছি, তৃণমূলের থেকে খুব সাবধান। রাজ্যের মানুষকে বলছি, এরা ভিকটিম কার্ড খেলতে শুরু করেছে। আমরা কিছু জানি না, আমরা কিছু করিনি, কোর্ট খেয়েছে, বিজেপি খেয়েছে। বলছি চুরিটা তো আপনারা করেছিলেন, বিজেপিতে চুরি করেনি, কোর্ট তো চুরি করেনি, চুরি আপনারা করেছেন, জবাব আপনাদের দিতে হবে। এবং আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের সৎ সাহসের অভাবে এবং আপনাদের সততার অভাবে এই রাজ্যের 26,000 ছেলে মেয়ে এখন কাঁদছে। আমি 26,000-এর মধ্যে খোঁজ বলবো না যে কতজন যোগ্য অযোগ্য, কারণ এটা আপনারা বাঁচতে দেননি। খোঁজ নিয়ে দেখুন না কতজন তৃণমূল নেতা, মন্ত্রী, কাউন্সিলর। কলকাতা কর্পোরেশনের মধ্যে একজন তৃণমূল কাউন্সিলর আছেন, আমি শুনেছি, অনুপ্রাণিত একজন কাউন্সিলর, তিনি এসএসসি তে চাকরি পেয়েছিলেন। খোঁজ নিয়ে দেখুন, আমি বলে দিচ্ছি বঙ্গ টিভিতে তার চাকরি গেছে কিনা। আরে বাবা, সোনারপুর, আপনি তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। এই যারা অযোগ্য, যদি কোনোদিন তালিকা বেরোয়, কথা দিচ্ছি আমি বঙ্গ টিভির মারফতে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে যারা অযোগ্য খুঁজে খুঁজে বার করব, যে কোনো ভাবে হোক, যে উপায় প্রয়োজন হয়, সেই উপায় থেকে আমরা খুঁজে বার করে তাদেরকে লোকজনের সামনে আমরা দাঁড় করাবো। দেখুন চোর এগুলো। আচ্ছা, এই ফিরহাদ হাকিম কিছুদিন আগে বলেছিলেন না যে একা পার্থ নয়, একা পার্থদা নয়, এটা আমাদের সমগ্র পুরো ক্যাবিনেট দায়ী, সামগ্রিক আমরা দায়ী। আজকে আবার উল্টো দিক গাইছেন, আজকে কি করে হবে? একদিন একরকম, অন্যদিন একরকম হবে না তো। যে যা কথা বলেছেন সব সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মধ্যে আর্কাইভে রয়েছে, পালাতে পারবেন না। এখন শুধুমাত্র পার্থ, মমতা, উনি তো কিছুই মানেন না। উনি মানেন না যে ভারত অর্থনীতিতে 5ম স্থানে রয়েছেন। উনি মানেন না যে রাকেশ রোশন চাঁদে যাননি, সেটাও মানেন না। উনি মানেন না যে রবীন্দ্রনাথ মৃত্যুর পথ, মানে ওপার থেকে ফিরে এসে মহাত্মা গান্ধীকে জুস খাইয়েছেন। উনি তো অনেক কিছু মানেন না, সেরকম এটাও মানেন না। উনি কি মানেন সেটা এসে যাচ্ছে না। আমার এই মুহূর্তে আমার রাজ্যের ছেলেপুলেগুলো, আমার রাজ্যের যারা মেধাবী ছেলেপুলে, যারা কষ্ট কাঁদছে। আমি সেদিন চ্যানেলগুলোতে দেখছি একটি মেয়ে, সে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, সে বলছে আমি কি করব। আমাদের একটি ছেলে, সে কথা হলো, তারা বলছে দিদি আমার বাড়ি ঘর সংসার সবারই আছে, আমি তাদের প্রতি সহমর্মী। এই মমতা ব্যানার্জিকে যদি ওই 7 তারিখের নাটকে আপনারা যান, জিজ্ঞাসা করুন দিদি কেন চাল থেকে কাপড় বাঁচতে দিলেন না, দিদি কেন সাদা খাতা জমা দেওয়া তৃণমূলী নেতাদের চাকরি দেওয়া হলো, জিজ্ঞেস করুন কেন ওএমআর শিটে যারা শূন্য পেয়েছিল তাদেরকে র্যাঙ্ক জাম্প করিয়ে ওপরে পাঠানো হলো, তাদেরকে চাকরি দেওয়া হলো, কাদের সাথে কত রেট ছিল সেটা জিজ্ঞেস করুন। ইয়াদি, আপনি যা বলছেন লন্ডনের মতো আর একটা পুনরাবৃত্তি করতে চাইছেন কি নেতাজি ইন্ডোরে? যেভাবে বলছেন এই সব প্রশ্ন করবেন, এই শেখাচ্ছেন। না না, আমি শেখাচ্ছি মানে রাজ্যের মানুষ জিজ্ঞেস করবে, যারা চাকরি হারা তারা জিজ্ঞেস করবে, যারা 21 তারিখে নবান্নে যাবে তারা জিজ্ঞেস করবে, আরে মিথ্যে কথা বললে তো প্রশ্ন করতেই হবে। উনি অন্যায় করে যাবেন, আরজি করে প্রমাণ লোপাট করবেন, আর আমরা প্রশ্ন করব না?
আলবৎ প্রশ্ন করবো, প্রশ্ন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। দেখি কত জেল আছে মমতা ব্যানার্জির, কত জেলে যারা সত্য কথা বলে, যারা প্রশ্ন করে, অপ্রিয় প্রশ্ন করে, কতজনকে উনি ভরতে পারেন আমরাও দেখে নেব। খালি একটা কথা শেষে বলে দিচ্ছি, রাজ্যের মানুষের ছেলে মেয়ে বা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে কিন্তু থাকবেন না। আপনার দলের যারা চোর জোচ্চোর, খুঁজে খুঁজে বার করে জনসমক্ষে তাদের নাম সোশ্যাল মিডিয়ায় তাদের নাম বলে বলা হবে যে এই হচ্ছে চোর। জেলে তো পড়া হবে, তার আগে লোকের সামনে যারা জেনুইন চাকরি প্রার্থী, যাদের চাকরি খেয়েছেন আপনি, তাদের সামনে আপনাদের এই চোরগুলোকে কান ধরে উঠবোস করানো হবে।